আসসালামু আলাইকুম দর্শক, আমি মিকাইল ইসলাম রাজ। আপনাদের সবাইকে আলোর তরীর সম্পাদকীয় টেবিল থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক আলোর তরীর ডিজিটাল ভার্সনে আমাদের আজকের এই টক শো অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় কেমন নারায়ণগঞ্জ চাই, এ বিষয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা পর্বে। জি, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও অভিনন্দন আমাকে আপনার সাথে যুক্ত করার জন্য। শুরুতে আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে নারায়ণগঞ্জে যে ইস্যুটি নিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে হকার ইস্যু। এই হকার ইস্যু নিয়ে বিগত দিনগুলোতে কিন্তু অনেক রকমের ঘটনা ঘটে গেছে। সেটি আরেকটু মনে করিয়ে দিতে চাই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যিনি আগের মেয়র ছিলেন, ডক্টর সেলিনা হায়াৎ আইভী, তিনি সম্ভবত 2018 সালে এই হকার উচ্ছেদ করতে গিয়ে একদম হামলার শিকারও হয়েছিলেন। হ্যাঁ, সেটি আপনার মনে আছে কিনা আমি জানি না, তবু মনে করিয়ে দিচ্ছি। এবং সেই সাথে আরেকটি বিষয় বর্তমানে কি বলে সামনে এসছে, সেটি হচ্ছে সম্ভবত সিটি কর্পোরেশন একটা নলকূপের মনে হয় ট্যাক্স ধরেছে, এরকম কিছু। তো জি, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। তো আপনার কাছে প্রথমে জানতে চাই যে কেমন নারায়ণগঞ্জ, আহ, আমরা কেমন নারায়ণগঞ্জ চাই, এই প্রশ্ন যদি আমরা উত্থাপন করি, তাহলে আপনার কাছ থেকে কি ধরনের উত্তর পেতে পারি, একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য, সুন্দর বিষয় আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে আজকের যে বিষয়টা এখানে আনা হয়েছে সেটার উপরে কথা বললে চোখের পানি চলে আসবে যে এটা আমরা কোন নারায়ণগঞ্জে আছি, কোন নারায়ণগঞ্জে বাস করি, কোন নারায়ণগঞ্জে আমাদের অবস্থান, কোন নারায়ণগঞ্জে আমাদের জন্ম। এটা ভাবলে চোখের পানি চলে আসে। আমরা জন্মের পর থেকে যেই নারায়ণগঞ্জ দেখেছি আর বর্তমান নারায়ণগঞ্জ কোনো মিল নেই। এখানকার নারায়ণগঞ্জের আগের শহরের ফুটপাত দেখলে আর এখনকার ফুটপাত দেখলে বড়ই বড়ই কষ্ট হয় যে আমরা মনে হয় সেই আফ্রিকার কোনো মহাদেশের একটা রাজ্যতে বসবাস করছি। এত নোংরা একটা শহরে বসবাস করছি, আমার মনে হয় বাংলাদেশের বা বিশ্বের কোন দেশের কোন সিটিতে এরকম নোংরা আবর্জনা মূলক শহর আর কোথাও খুঁজে পাবেন না। আমাদের এই নারায়ণগঞ্জ যেভাবে নোংরা হচ্ছে, যেভাবে হকার হচ্ছে, যেভাবে হকার ফুটপাত দখল করে বসে আছে, যেভাবে ছিনতাইকারী ছিনতাই করছে, যেভাবে হাত বাড়ারি মাদক পাওয়া যাচ্ছে, আপনি যেই ধরনের মাদক চান নারায়ণগঞ্জের অলিতে গলিতে মহল্লায় সব জায়গায় পাবেন। এটা ভাবলে খুবই কষ্ট হয় যে আমরা এই কোন নারায়ণগঞ্জে আছি। এই নারায়ণগঞ্জটাকে সমস্ত নেতা কর্মীরা সবাই অবগত আছে, কোথায় নেশা পাওয়া যায়, কোথায় খারাপ কাজ হয়, সব কিছু তারা অবগত আছে। তাদের মাধ্যমে তাদেরকে ছত্রছায়ায় আশ্রয় নিয়ে এক শ্রেণীর মাদক ব্যবসায়ীরা আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের আমলেও মাদক এবং সন্ত্রাসী করেছে। নারায়ণগঞ্জটাকে বিভিন্ন জায়গায় হকার বসিয়ে জোর জুলুম খাটিয়ে অবৈধ পয়সা ইনকাম করেছে। ঠিক ওই পক্ষই, ওই গ্রুপটাই এখন সাইনবোর্ড পাল্টিয়ে নতুন নতুন নেতাদের আশ্রয় নিয়ে তারা ঠিক আগের কাজটাই করে যাচ্ছে। আগের মতোই তারা এই শহরটাকে নষ্ট করে ফেলছে। এই শহরটাকে তারা কোনো মতে কোনো রকমই ভালোবাসে না। যারা ভালোবাসে না তারা এই শহর নিয়ে কখনই ভাবে না। না ভাবার কারণেই আজকে এই নারায়ণগঞ্জের এই অবস্থা। এখন বলতে পারেন নারায়ণগঞ্জে এসে কয়েকদিন হকার বসে না, এটা জাস্ট একটা আই ওয়াশ, এটা জাস্ট একটা অভিনয়, এটা জাস্ট একটা মানুষকে বোঝানো যে আমরা জনগণের জন্য ফুটপাত হকার মুক্ত করে দিয়েছি। এটা ভুল ধারণা। আপনি আপনি অবগত আছেন হয়তোবা নারায়ণগঞ্জ শহরের সমস্ত ফুটপাত গুলাই কিন্তু এখন
আইবির আমলে সাবেক মেয়র আইবির আমলে কাজ করেছিল এবং উন্নয়নের কাজের ছোঁয়া লেগেছিল। বিভিন্ন জায়গায় ড্রেন, বিভিন্ন জায়গায় ফুটপাতে টাইলস বসানোর জন্য কাজ অসমাপ্ত রয়ে গিয়েছে। এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য বর্তমান প্রশাসন এই হকার গুলাকে বিভিন্নভাবে উচ্ছেদ করেছে, আশ্রয়মূলক আবাস দিয়েছে এবং তাদেরকে স্থায়ীভাবে বসবাস করা, ব্যবসা পরিচালনা করার জন্য একটা আশ্বাস দিয়ে এই দখল মুক্ত করেছে। হকাররাও এই দখল থেকে উঠে গিয়েছে এবং যে নেতা কর্মীরা হকারদেরকে বসাতেন সেই নেতা কর্মীদের সাথে উপর লেভেলের নেতা কর্মীদের একটা বৈঠক হয়। সেই বৈঠকের মাধ্যমে তারা চুপচাপ রয়ে যায়। এখন আইবির আমলে যে ঘটনাগুলা ঘটেছে, আইবির বিপক্ষে একজন শক্তিশালী এমপি ছিল, সেই এমপির মাধ্যমে হকাররা একটা শক্তিশালী শক্তি পেয়েছিলেন। সেই শক্তি পাওয়ার কারণে আইবি সকল জায়গায় হকার উচ্ছেদের সফলতা অর্জন করতে পারেনি। বর্তমান প্রশাসন একটা পরিকল্পনা নিয়েছে এবং সমস্ত নেতাদেরকে একত্রে করে তারা একটা জোট করেছে। এই জোটের মাধ্যমে তারা এই হকারের যে নাটকটা হচ্ছে, এই নাটকটা দিনের বেলায় একরকম বক্তব্য দেয় নেতারা, আবার রাতের বেলায় তাদের আরেক রকম চেহারা দেখা যায়। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কয়েকজন নেতা সাখাত হোসেন সাহেবের সাথে হকার উচ্ছেদের দিন একসাথে বক্তব্য দিয়েছে সুন্দর নারায়ণগঞ্জের জন্য, পরিচ্ছন্ন নারায়ণগঞ্জের জন্য। আবার সেই নেতারাই তারপরের দিন হকারদের নিয়ে রাজপথে মিছিল করেছে, মানববন্ধন করেছে। তাহলে আপনি কাদের নিয়ে কাজ করছেন? কাদের নিয়ে এই শহরকে উন্নয়ন করতে চাচ্ছেন? এই শহরকে উন্নয়ন করা আমার মনে হয় খুব সহজ হবে না যদি প্রশাসন কঠিন না হয়। প্রশাসনের ছোট্ট একটি বিষয় জানতে চাই। আগের সাবেক মেয়র ডক্টর সেলিম হায়াত আইভী এই হকার ইস্যুতে তিনি হকার উচ্ছেদ করতে গিয়ে যেভাবে হামলা শিকার হয়েছিলেন, শেষ পর্যন্ত কিন্তু হকার উচ্ছেদে তিনি সফল হননি। তো এখন যিনি প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন সাখাওয়াত হোসেন খান, তিনি নারায়ণগঞ্জের সর্বশ্রেণীর মানুষদের নিয়ে যেভাবে হকার উচ্ছেদ করেছেন, এই কর্মকাণ্ডটা কতদিন মধ্যে টিকে থাকবে বলে আপনি মনে করছেন? এটা কতটা চ্যালেঞ্জিং, একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। হ্যাঁ, এই কর্মকাণ্ডটা আপনি আগামী কুরবানির ঈদের আগে বুঝতে পারবেন যে কর্মকাণ্ডটা পুরা পরিকল্পনাই শেষ। এটার কি ভাষা ব্যবহার করতে আমি জানি না, এই মুহূর্তে আমার মনে নেই। তাদের পুরো পরিকল্পনা নাটক, যে এরা নাটকের শুভ মুক্তি হবে, মহরত হচ্ছে এখন, এর শুভ মুক্তি হবে। আপনার ঈদের আগে দেখবেন যে হকাররা আবার সেই আগের মতো দখল করে বসে আছে। হকারদেরকে আর উচ্ছেদ করা মনে হয় পরিকল্পনা থাকবে না, এই নাটক চলবে। নাটক করার পরে দেখবেন যে হকারদের যে মার্কেট ছিল, এই মার্কেটটা ভাঙার পরে এটাকে বহুতলা ভবন করবে এই নেতারা। এই বর্তমান নেতারা আবার এই দোকানগুলা নতুন করে পাবে। হ্যাঁ, এক একজনের নামে 20টা 30টা দোকান থাকবে। হ্যাঁ, তারা আবার এই দোকানগুলা বিক্রি করবে, প্রচুর লাভে বিক্রি করবে। আর কি এইভাবেই চলছে দিন দুনিয়া, বুঝছেন? আসলে হকারদের পেছনে আসলে শক্তিটা কি? মানে কি এমন শক্তি আছে যে কাজ করছে বলে আপনি মনে করেন যে হকারদের পেছনে আসলে খুঁটির জোরটা কোথায়? হকারদের পিছনে বিভিন্ন যুবরাজরা আছে। আপনি আওয়ামী লীগের আমলে যুবরাজরা ছিল, তাদের বাহিনীরা হকার বসাতেন। এখন বিএনপির আমলে কিছু যুবরাজ রয়েছে, সেই যুবরাজের আন্ডারে যে সমস্ত নেতারা রয়েছেন তারা হকার বসাচ্ছেন। এই যুবরাজদের কারণে, এই শক্তিগুলার কারণে হকাররা একটা বিশাল শক্তি পেয়ে যায়। আর ওই শক্তির কারণে হকাররা রাজপথ দখল করে এবং হকারদের সাথে কেউ কোন প্রকার জুলুম অত্যাচার করতে, কেউ প্রকার উচ্ছেদ করতে গেলে তাদের উপরে হামলা করে। তাই মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা কি সবই নাটক চলছে? অবশ্যই নাটক, নাটক ছাড়া আর কিছুই না। আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আরেকটি ছোট্ট বিষয় জানতে চাই যে সিটি কর্পোরেশন ইদানিংকালে যে নলকূপের যে উপর যে ট্যাক্স আরোপ করেছে, এই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, খুবই দুঃখজনক একটা প্রশ্ন, খুবই কষ্টের একটা প্রশ্ন। আমার বাড়ি, আমার জমি,
আমার ঘর, আমার টাকা, আমার বিদ্যুৎ, আমার মোটর, আমার পাইপ, আমার ট্যাঙ্কি, ঠিক আছে? এত কিছু সবকিছুই আমার। মাঝখান দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা আমার কাছ থেকে পানি খাওয়ার নামে কর নিয়ে যাবেন। পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর এই পানির জন্য আমার জায়গার থেকে আমি পানি তুলবো, আহরণ করব, এই জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্স দিব, আপনি তো আমাকে পানি দিচ্ছেন না। আপনি যদি আমাকে ভালো পানি দিতেন তাহলে তো আমার মোটর বসাতে হতো না। আপনি যে পানিগুলো আমাকে দিচ্ছেন সেই পানি দিয়ে নামাজ পড়লো নামাজ হবে না। আপনি যদি পবিত্র হতে চান এই পানি দিয়ে আপনি পবিত্র হতে পারবেন না, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আপনার পানি, পবিত্র পানি লাগবে, ফ্রেশ পানি লাগবে। ফ্রেশ পানি কিভাবে হতে হবে? ফ্রেশ পানির জন্য আপনার মোটর বসাতে হবে আপনার ঘরে, আপনার বাড়িতে, আপনার জায়গায়। এবং এই আনুষঙ্গিক আপনি 5, 7 লাখ 10 লাখ টাকা খরচ করে আপনি মোটর বসালেন, আপনার কষ্টের টাকা দিয়ে মোটর বসালেন। সেই কষ্টের টাকা মোটর বসানোর পর আবার পৌর সিটি কর্পোরেশনকে আপনার ট্যাক্স দিতে হবে। কেন রে ভাই? কেন আপনার ট্যাক্স দিতে হবে? আপনার কি ট্যাক্সের অভাব হয়ে গেছে? আপনার আগে যে মেয়র ছিল, সে তো ট্যাক্সটা নেয় নাই, স্থগিত ছিল। বাংলাদেশের বাংলাদেশের আরো কয়েকটা সিটি কর্পোরেশন রয়েছে, সেখানে বেশ কিছু সিটি কর্পোরেশনে এখনো এই ট্যাক্সটা চালু হয়নি। তাহলে আমাদের নারায়ণগঞ্জে কেন এই ট্যাক্স চালু করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন? কি দরকার? শুধুই নিজেদের ফায়দা হাসিল করার জন্য। দামি গাড়িতে চড়বেন, সরকারি গাড়িতে চড়বেন, সরকারি খাবার খাবেন, হ্যাঁ, এইসব ভিআইপি আচার আচরণ পাওয়ার জন্য আপনারা এই ধরনের ধান্দা শুরু করেছেন। বন্ধ করেন এই সমস্ত ধান্দা। আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে, কৈফিয়ত দিতে হবে। পানির অপর নাম জীবন। একটা মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য যদি পানি ইউজ করতে হয়, সেই পানিটাকে ট্যাক্স দিতে হয়। আর আপনি কি বাদ রাখলেন? মৃত্যুর লাশ নিয়ে আপনারা ছলনা করতেছেন, খেলা করতেছেন। এইসব বাদ দেন, মানুষের পাশে এসে দাঁড়ান। মানুষ যেভাবে সুবিধা ভোগ করে, মানুষের যেভাবে ভাগ্য পরিবর্তন হয়, মানুষ এই দেশে বেকার মুক্ত হয়, এই শহরটা উন্নয়ন হয়, সেই চিন্তা করে এই পানির যে মোটরের চিন্তাটা করতেছেন, এটা অন্যায়। অন্য সিটি কর্পোরেশন গুলো এখনো চালু করে নাই। সুতরাং আপনারা এর থেকে ফিরে আসুন, মানুষকে অশান্তি দেন না। আমাদের এই নারায়ণগঞ্জের এই নলকূপের বিষয়ে হাইকোর্টে রিট হয়েছে, এটা স্থগিত করার জন্য আইন পাশ হয়েছে, আইন করেছে, রায় দিয়েছে। তাহলে তারা রায়কে অমান্য করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে পুলিশ পাঠাচ্ছেন, ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছে, ম্যাজিস্ট্রেটের অভিনয় করে পুলিশ পাঠিয়ে তাদেরকে জরিমানা আদায় করা হচ্ছে। এগুলো কি অন্যায় না? আমার পাশে আপনি কেন পুলিশ পাঠাবেন? আমি কি অন্যায়টা করে ফেলেছি? আমার বাড়িতে আমি পাইপ লাগিয়েছি, মোটর লাগিয়েছি পানি খাওয়ার জন্য। এটা কি আমার অন্যায়? এটা কি আমি অন্যায় করছি? জি, এই হলো আমার। ধন্যবাদ। আজকের আমাদের সময় একেবারেই শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আবারও সবচেয়ে দুঃখের বিষয়, পরবর্তী আরেকটা আলোচনা। অপমান বিষয়, আপনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার বাড়িতে পুলিশ পাঠায়, ম্যাজিস্ট্রেট পাঠায়, জরিমানা করে। এটার ধিক্কার জানাই আমি। এই যে নতুন প্রশাসক হয়েছে, তার প্রতি আমি অনুরোধ করব, এই ধরনের অপমানজনক আপনার নাগরিক, আপনি সিটি কর্পোরেশনের সমস্ত নাগরিকের অভিভাবক, আপনি আপনার অন্তঃস্থল যারা আপনার এলাকায় বসবাস করে সবার অভিভাবক আপনি, আপনি তাদের অপমান করতে পারেন না। আপনি তাদেরকে পুলিশ দিয়ে, ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা করে অপমান করতে পারেন না। আপনি এই সমস্ত থেকে সরে আসুন। আর নয়তো সরকার পতন কিভাবে হয় সেটা আপনারা জানেন। সরকার, আপনারা নতুন সরকার, এখন কঠিন হওয়ার সময় না। বিগত সরকারগুলা কিভাবে টেনে ছিঁড়ে দেশ ছেড়ে পালিয়েছে সেটা আপনারা জানেন। তাই মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে দাঁড়ান।
ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আবারও পরবর্তী আলোচনায় কোনো একটি আলোচনায় আবারও আপনার সাথে দেখা হবে। আ সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে আ অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আজকের মতো শেষ করছি। পরবর্তী আ এ নতুন একটি ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।